আজও কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, দুদিনের উদ্ধার অভিযানে 4 একরের বেশি জায়গা দখলমুক্ত। সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। গ্রাহক ভোগান্তি দূর করার আশা। এবং সুনামগঞ্জে স্কুল ছাত্র ইমন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড। গোপালগঞ্জের 6 বিশ্ববিদ্যালয় ছাত্রকে আজীবন বহিষ্কারের পর আইসিটি আইনে মামলা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। তৃতীয় দিনের মতো কর্ণফুলীর উচ্ছেদ অভিযান চলছে। নতুন যন্ত্রপাতি স্থাপন করে উচ্ছেদ জোরালো করা হয়েছে। এখন পর্যন্ত 100টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যাতে উদ্ধার হয়েছে 4 একরের বেশি জায়গা। চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। নদীকে দখলমুক্ত করতে টানা 3 দিন ধরে অভিযান চালাচ্ছে প্রশাসন। এর মধ্যে রয়েছে অবৈধ লবণ কারখানা, বিভিন্ন গুদাম সহ 100-র ওপর স্থাপনা। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে 4 একরের বেশি জায়গা। স্ক্যাভেটার, বুলডোজার এবং পেলোডার সহ নতুন নতুন যন্ত্রপাতি যোগ করে উদ্ধার অভিযানে গতি আনা হয়েছে, জানিয়েছে প্রশাসন। 100-রও বেশি স্থাপনা কিন্তু আমরা ইতোমধ্যে অপসারণ করতে সক্ষম হয়েছি। আমরা মনে করছি যে খুব দ্রুততর সময়ের ভেতরেই আমরা এই জোনের অংশটুকুর কাজ শেষ করতে পারব। আমাদের আগের মেশিনগুলো দিয়ে কাজ হচ্ছিল না, তো আজকে আমরা কিছু অতিরিক্ত সাপোর্ট নিয়ে এসেছি। সেগুলো দিয়ে আমরা আশা করছি যে আমাদের উচ্ছেদ কার্যক্রম আরও দ্রুততর এবং সহজতর হবে। আর স্থানীয়রা বলছে, উদ্ধারকৃত জায়গা যেন আবার দখলে না যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে প্রশাসনকে। নদী ভরাটের জন্য, দেশের জন্য কাজ করে, এটা স্বাগত জানাই। যেগুলো অবৈধ এগুলো ভাঙলে আমাদের কোনো আপত্তি নেই। উদ্ধারকৃত জায়গায় বনায়নের পরিকল্পনা আছে প্রশাসন। অভি ইসলাম, টিভি। চট্টগ্রামে আছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মঞ্জু, আজকে তো তৃতীয় দিনের মতো অভিযান চলছে, তো আজকের এই অভিযানে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কর্ণফুলী পারে উচ্ছেদ সম্পর্কে কথা বলবো নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে উচ্ছেদের সর্বশেষ কি অবস্থা। এখন পর্যন্ত আমরা আজকে দিয়ে যে উচ্ছেদ কার্যক্রম সকাল 9টা থেকে শুরু করেছিলাম, আমরা 40টির মতো স্থাপনা আমরা উচ্ছেদ করেছি এবং 20টি স্থাপনা শহর থেকে ব্যক্তি থেকে উচ্ছেদ করা হয়েছে। আপনার কি এখানে কি কি কোনো বাধা পাচ্ছেন কিনা, আর এই অভিযানটা কতদিন চলমান থাকবে যদি বলছেন? আমাদের অভিযানটা 3টা ফেজে হবে। ফার্স্ট ফেজে আমরা সদরঘাট পাঁচখান লাইটের গেটি থেকে আমাদের ভারত বিল্ডিং আছেন, এখানে প্রায় 10 একর জমিতে এরপর হচ্ছে চাকতাই, হাতিগঞ্জে, বাকুলিয়া এইদিকে যে এরিয়া আছে, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রায় অনুযায়ী যে 2181টি স্থাপনা রয়েছে, সবগুলোই আমরা আমরা জানি যে এখানে প্রভাবশালীদের দখলে ছিল এতদিন। তাদের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানে আপনারা কোনো বাধা পাচ্ছেন কিনা, বা আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা উচ্ছেদ অভিযান করা? উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বেই ফোনে আমাদেরকে অনেকে জানিয়েছে অন্য নাম্বার থেকে, পরবর্তীতে সেই নাম্বারগুলো আমরা তদন্তের জন্য দিয়ে দিয়েছি। ব্যবস্থা নিচ্ছে, কিন্তু ফিজিক্যালি এখানে প্র্যাকটিক্যালি কোনো বাধা নেই। এখানে আপামর যে জনসাধারণ আছে, এমনকি এখানে যারা কাজ করে শ্রমিক, তারাও আমাদের এই উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করছে। বিকজ সবারই একটা উপলব্ধি এসেছে যে কর্ণফুলী নদী, এটার যে দূষণ বা এটার যে অপদখল, এটা যদি ঠেকানো সম্ভব হয়
তাহলে দেশবাসীর উন্নয়ন হবে, চট্টগ্রামবাসীর উন্নয়ন হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। যে আমরা এতক্ষণ কথা বলছিলাম এই উচ্ছেদ অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে তাদের এই উচ্ছেদ কার্যক্রম আছে, সেই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে এবং প্রথম ফেজের কাজ যে 200 স্থাপনা তারা চিহ্নিত করেছেন তা যে কোনো মূল্যে শেষ করা হবে। এর পাশাপাশি পরবর্তীতে আবার বাকি যে 2 ধাপের কাজ আছে সেই ধাপের কাজও শেষ করবে, অর্থাৎ কর্ণফুলীকে যে কোনো মূল্যে তারা এবার দখলমুক্ত করবেন। আর এই উচ্ছেদ অভিযানে নগরবাসীও স্বাগত জানিয়েছেন। কর্ণফুলী পাড়ের বাসিন্দারা বলছেন উচ্ছেদের পর যাতে আবার কেউ স্থানগুলো দখল করতে না পারে সেই জন্য যেন প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে। মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদ্যুতের জন্য এখন আর গ্রাহকদের ঘুরতে হয় না, সংযোগ পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। 2021 সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এক অন্যরকম ও উন্নত বাংলাদেশের চিত্র তুলে ধরতে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন জেলার 12টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন, 6টি বিদ্যুৎ কেন্দ্র ও 9টি গ্রিড উপকেন্দ্র এবং সন্দ্বীপে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিক উন্নয়নের সবথেকে বেশি প্রয়োজন হলো বিদ্যুৎ, আর বিদ্যুতের উৎপাদনের মাধ্যমে প্রতিটি ঘরে আলো জ্বালবো, এটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে 93% মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। আপনারা জানেন যে বিদ্যুৎ চাইতে এখন আর ছুটোছুটি করতে হয় না, এখন আলোর বর্ষা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে যে কোথায় বিদ্যুৎ দরকার। আমরা সেভাবেই খুঁজে খুঁজে মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করবার পদক্ষেপ নিয়েছি। সেই সাথে সাথে মানুষের আর্থসামাজিক উন্নতি যত হচ্ছে, মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, সেই সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বেড়ে যাচ্ছে। আর সেই চাহিদা বৃদ্ধির সাথে সাথে তাল রেখেই কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদনও বাড়াচ্ছি। বান্দরবান সীমান্ত দিয়ে নতুন করে বাংলাদেশে প্রবেশ করছে মিয়ানমারের নাগরিকরা। গতকাল বিকেলে রুমা উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমারের চীন রাজ্যের 124 জন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দুর্গম এলাকা রেমাক্রি পাংশা ইউনিয়নের 72 নং সীমান্ত পিলারের পাশে চাইখং পাড়ায় অবস্থান করছে। সেখানকার অধিবাসীরা জানান, বেশ কিছুদিন ধরে মিয়ানমারের চীন রাজ্যে সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সংঘর্ষ চলছে। সেনাবাহিনীর আক্রমণের মুখে অনেকেই বাংলাদেশে ঢুকে পড়ছে। এদের বেশিরভাগ বৌদ্ধ ধর্মাবলম্বী। পরিবার মানুষ বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই বিষয়টি অবহিত হওয়ার পরে আমি এখানকার বিজিবির সেক্টর কমান্ডারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তাদের পেট্রোল সেখানে গিয়েছে এবং তারা খোঁজখবর দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিটিভি সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই ব্যাংকের থেকে মাত্র 2% সার্ভিস চার্জে কিন্তু ঋণ নিতে পারে, 2 লক্ষ টাকা করে ঋণ নিতে পারে। সেই ঋণ নিয়ে কোনো জামানত লাগবে না, জামানত ছাড়াই তারা এই 1 লক্ষ, আমার মনে 1% সার্ভিস চার্জে 2 লক্ষ টাকা তারা নিতে পারবে এবং সেটা নিয়ে তারা অথবা এককভাবে বা বন্ধুবান্ধব মিলে একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করাতে পারে, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। সেই সাথে আমরা ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে ট্রেনিং দিয়ে দিচ্ছি এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা প্রায় 2 বছর পর্যন্ত যে ট্রেনিং পায় সেখানে কিছু টাকা পায়, সেটা তাদের একটা জমা হয় একটা অংশ, এবং পরবর্তীতে তাদের যে ট্রেনিংয়ের মাধ্যমে তারা যে স্কিল লেবার হয় তাতে তারা খুব সহজে কাজ পেয়ে যায়। আর এই যে শিক্ষাকে আমরা বহুমুখী করে দিচ্ছি, এর ফলেও কিন্তু অনেকেই তারা কাজ করার সুযোগ পাচ্ছে। আমাদের যে সেন্সাস রিপোর্ট এবং সার্ভে তাতে দেখা গেছে যে প্রায় 26 লক্ষের মতো বেকার যুবক আছে। তো এই বেকারত্ব দূর করবার জন্য তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেরা কর্মসংস্থানের নিজেদের সুযোগ সৃষ্টি করতে পারে, সেদিকেও আমরা বিশেষভাবে দৃষ্টি দিই। সবথেকে বড় কথা, আমরা শুধু ওখানেই দৃষ্টি দেই নাই, আমি সরকারে আসার পর মাননীয় স্পিকার 96 সাল থেকে আমি বেসরকারি খাতটাকে উন্মুক্ত করে দিয়েছি। এই বেসরকারি খাত উন্মুক্ত করবার ফলে কিন্তু ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আজকে দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ।
কুমিল্লা সদর দক্ষিণের কচুয়ায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৩ জন। সকাল ৯:৩০টার দিক এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকালে কুমিল্লা সদরের কচুয়ার চৌমোহনীতে একটি সিএনজি চালিত অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজিতে থাকা একজনের মৃত্যু হয়। আহত হন আরও ৩ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সুনামগঞ্জের ছাতক উপজেলার স্কুল ছাত্র ইমন হত্যা মামলার রায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সকালে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ছাতক থানার ব্রাহ্মণজুলিয়া গ্রামের মসজিদের ইমাম শুয়েবুর রহমান সুজন, নোয়ারাই গ্রামের জায়েদ আহমদ, রফিকুর রহমান ও বাতিরকান্দি গ্রামের সালেহ আহমদ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৩ জন জেল হাজতে থাকলেও সালেহ আহমদ পলাতক। ২০১৫ সালের ২৭ মার্চ ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে শিশু শ্রেণীর ছাত্র মুস্তাফিজুর রহমান ইমনকে অপহরণ করে হত্যা করে আসামিরা। কুড়িগ্রামের সদরের উত্তর কামারপাড়া গ্রামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাবিবুর রহমান নামের ওই শিক্ষার্থী কুড়িগ্রাম শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। চিলমারী উপজেলার গোয়ালিচর গ্রামের আবুল হোসেনের ছেলে সে। পুলিশ জানায়, সকালে মরদেহ উদ্ধারের পর তা কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও এতে জড়িতদের খোঁজে কাজ চলছে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজীবন বহিষ্কৃত ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল আইনের আওতায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর নাজমুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বহিষ্কৃত ছাত্ররা হল 2017-18 সেশনের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শিপন শাহিন মিয়া, নাদিম ইসলাম, হৃদয় কুমার ধর, তুর্জয় হাওলাদার ও আশিকুজ্জামান লিমন। গত ২ ফেব্রুয়ারি একই বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের অমানবিকভাবে র্যাগিং করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ ৬ ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজও কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, 2 দিনের উদ্ধার অভিযানে 4 একরের বেশি জায়গা দখলমুক্ত। সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। গ্রাহক ভোগান্তি দূর করার আশা। এবং সুনামগঞ্জে স্কুল ছাত্র ইমন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড। গোপালগঞ্জের 6 বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আজীবন বহিষ্কারের পর আইসিটি আইনে মামলা। জেলার সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Results। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।